তাদের সবার প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং অন্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, আপনাদের প্রতিও রইল আমার দেশপ্রেমের শুভেচ্ছা, আন্তরিকতা ও ভালোবাসা। দর্শকবৃন্দ, গত 2 দিন আপনাদের সাথে আমার দেখা হয়নি। আজকের আমি কয়েকটা বিষয়ে একটু কথা বলতে চাচ্ছি। আমাদের দেশে এই মুহূর্তে রিউমারের অভাব নাই। আমাদের রিউমারের মধ্যে আছে যে বাংলাদেশে আর্মি বোধহয় এখনই ক্ষমতা নিয়ে নিচ্ছে, আজকে নিচ্ছে, কালকে নিচ্ছে। এবং আবার রিউমার আছে যে জেনারেল কবির পালিয়ে গেছে, জেনারেল কবির পালিয়ে যাওয়ার পরে এখন জেনারেল ওয়াকার চেষ্টা করছে বাকি যারা আছে তাদেরকেও কোনোভাবে ইন্ডিয়ায় পার করে দেবে। এরপরে আরো রিউমার আছে যে বাংলাদেশে এখন বিএনপির লোকজনরা কোথায় জেনারেল ওয়াকারের সাথে দেখা করে দেশ বিরোধী ষড়যন্ত্র করবে, যেটা আওয়ামী লীগ করেছে কন্টিনিউয়াসলি, এখন সেম কাজটা বিএনপি করবে। এখন আমাদের দেশের প্রত্যেকটা প্রেক্ষাপট আমরা কখনোই ক্লিয়ার হইতে পারি না। আমাদের দেশের সরকার কখনই এমনি বলে যে আমরা জনগণের কাছে জবাবদিহি করি, কিন্তু সত্যিকার অর্থে আমাদের দেশের কোথাও কি জবাবদিহিতা আছে, করেছে বাংলাদেশের কোন রাজনৈতিক দল? আমি শুনেছি যে তারেক রহমানকে জিজ্ঞাসা করেছিল বিবিসি জার্নালিস্টরা যে নির্বাচনের পরে জবাবদিহিতা থাকে না, আপনারা জনগণের কাছে, জনগণ দেশের মালিক, জনগণ গণতন্ত্রের মালিক, জনগণ সরকারের মালিক, কিন্তু জনগণের কাছে কোনো জবাবদিহিতা থাকে না। তারেক রহমান এর সঠিক উত্তরটা তো দেয়ই নাই, রেদার সাবজেক্টটাকে এভাবে বলেছে যে আগে কি হয়েছে এটা আমি বলতে পারি না, বাট ভবিষ্যতে ক্ষমতায় আসলে আমরা এটা করব। অর্থাৎ কি, জনগণ আমরা এতটাই বলদ, আমাদেরকে বলদ বানানো এতটাই সহজ, আমরা যে কোনো ধরনের একটা ন্যারেটিভ যদি সবার সামনে আমরা তৈরি করে দেই, উই আর অল সেট। মানে এখানে বলার অপেক্ষা রাখে না যে জনগণের কাছে আমরা বললাম যে আমরা রাষ্ট্রটা এভাবে চালাবো আর ওভাবে চালাবো, সাবজেক্ট এটা না। জনগণের কাছে নির্বাচনের আগে শুধু বললেই হইলো যে আপনারা জনগণের মালিক, আপনারা জনগণের মালিক। এই কথাটা বলার পরে হাতে 2-3টা সামোসা, সিঙ্গারা বা একটা বিরিয়ানির প্যাকেট এবং সাথে 300 টাকা থেকে 500 টাকা যদি ধরে দেয়, দেন জনগণই তো মালিক। তারেক রহমানের উত্তরটা ঠিক দায় সারা গোছে এমনই উত্তর ছিল, যে উত্তরটা হচ্ছে যে ডু ইউ নো হোয়াট, আমরা তো জনগণের পক্ষের শক্তি, তো আমরা জনগণ, জিয়া রহমান সাহেব জনগণকে পছন্দ করেছে, তো এই মুহূর্তে জনগণ তো জিয়া রহমানের সাথে আছে, বিএনপির সাথে আছে। এখন আজকের আমি যে বিষয়টা নিয়ে স্পেসিফিক আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি, গত কয়েকদিন ধরে যে মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেনা অফিসারদের ভিতরে বেশ কিছু অফিসারদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করেছে, করার সাথে সাথে সার্বিকভাবে আমরা চারিদিকে তাকিয়ে দেখলাম যে ক্যান্টনমেন্টের পরিস্থিতি একটু থমথমে এবং সেখানে কিছু তৎপরতা দেখা গেল। এখন এই তৎপরতা দেখে অনেকের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে যে এই বুঝি সেনা শাসন আসলো। আর বিএনপি এবং আওয়ামী লীগ এরা তো পিছনে বসে তসবির টিপছে, যেই তো সেনা শাসন চলে আসছে, ওয়াকার ক্ষমতা নিয়ে নিছে, অন্য একটা তত্ত্বাবধায়ক সরকার আসবে, যেন তেন একটা নির্বাচন দিবে, এবং ভারত যেভাবে ন্যারেটিভ তৈরি করে দিয়েছে, ভারত যেভাবে বলেছে নির্বাচন হবে, ওই নির্বাচনের মধ্যে বিএনপি সরকার গঠন করবে। বিএনপি যদি সরকার গঠন করে কয়েকটা জিনিস হবে, এনসিপি এদেরকে ধরে ধরে রাস্তাঘাটে জবাই করবে। আমি কথাটা কেন বললাম দর্শক বিন্দু, আপনারা ঠিকই শুনেছেন। আপনারা যদি মনে করেন যে বিএনপি সরকার গঠন করবে, বিএনপি সরকার গঠনের আলটিমেট বেনিফিশিয়ারি কে? আওয়ামী লীগ। বিএনপি সরকার গঠন করলে এর আলটিমেট বেনিফিশিয়ারি কে? ভারত। বিএনপি সরকার গঠন করলে এর আলটিমেট বেনিফিশিয়ারি কারা? ভারতপন্থীরা। বিএনপি আলটিমেটলি সরকার গঠন করলে দেশ কোন পরাশক্তির নিয়ন্ত্রণে যাবে? ভারত। গতকালকে আমি যোগ করে বলেছি, কেউ একজন আমাকে বলেছে, ভাই বাংলাদেশে তো আমেরিকান মিলিটারি চলে গেছে। আমাকে বলছে কেউ একজন যে বাংলাদেশে তো সেন্ট মার্টিনে না বিভিন্ন জায়গায় তো আমেরিকান মেরিন চলে গেছে, আমেরিকান মিলিটারি চলে গেছে,
সার্বভৌমত্ব তো শেষ। আমি বললাম আরে আমি আমেরিকার মিলিটারি কেন যাবে, ওখানে তো ভারতের মিলিটারি যাবে। ভারতের মিলিটারি, ভারতের এনএসজি, এরা যদি ভারতের এরা যদি যায় তাহলে তো আমাদের সার্বভৌমত্ব নষ্ট হয় না। ভারতের যদি সেনাবাহিনী যায় তাহলে তো এটা কারো নজরে আসে না। ভারতের সেনাবাহিনীর প্রধান যদি বাংলাদেশের ক্যান্টনমেন্টে প্রতি ৩ মাসে একবার যায়, আমাদের তো কোনো সমস্যা নাই। ভারতের সেনাবাহিনী যদি মায়ানমার বর্ডারে ডিউটি দেয়, ডিউটি করে মানে সুপারভাইজ করে যে বাংলাদেশ থেকে চুক্তির বাইরে কিভাবে পানি নিবে, কিভাবে গ্যাস নিবে, তাতে তো কোনো সমস্যা নাই। ভারতের সেনাবাহিনী যদি বাংলাদেশের রাস্তাঘাট ব্যবহার করে মিলিটারি ইকুইপমেন্ট এখান থেকে ওখানে নেয় তাহলে তো সমস্যা নাই তো, কারণ ভারত এটা তো আমাদের সেনাবাহিনী, রাইট? কিন্তু বলেছে মিলিটারি আর্মির আমেরিকান সেনাবাহিনী ওখানে গেছে তাহলে তো বাংলাদেশের সার্বভৌমত্ব শেষ। ডক্টর ইউনূস তো দেশটাকে বেঁচে দিছে, সেন্ট মার্টিন তো বাংলাদেশ থেকে চলে গেছে। কিন্তু আওয়ামী শাসন আমলে মংলা পোর্ট ভারতের হাতে ছেড়ে দেয়া হলো, চিটাগং পোর্ট ভারতের হাতে ছেড়ে দেয়া হলো, বাংলাদেশের করিডোর চারিদিকে ওপেন করে দেয়া হলো বিনা পয়সায়। ভারতের গাড়ি, মিলিটারি ইকুইপমেন্ট সব এখান থেকে ওখানে যায়, আমাদের কোনো সমস্যা নাই। জেনারেল ওয়াকারের কোনো সমস্যা নাই, কোন সেনা প্রধানের কোনো সমস্যা নাই, বিজিবি প্রধানের কোনো সমস্যা নাই, পররাষ্ট্র দপ্তরের কোনো সমস্যা নাই, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কোনো সমস্যা নাই। কিন্তু আমেরিকার কোন ট্রাক, আমেরিকার কোন মোটরসাইকেল, আমেরিকার কোন মেরিন যদি বাংলাদেশে বেড়াইতে যায় ইউনিফর্ম পইরা রাস্তাঘাটে নামে, তাইলে ওয়াকার একটা ভাষণ দেবে, সার্বভৌমত্ব অন্যের হাতে তুলে দেয়া যাবে না। এর কারণ কি জানেন? ভারতীয় সেনাবাহিনী তো আমাদের দেশের ভারতীয় তল্পি বাহকদের লাং লাগে না, প্রেমিক না স্বামী, ওয়াকারেরও পার্টনার লাগে। তাহলে ওখানে কিছু হয় না, ওখানে কিছু হয়। ওকে, আমি ওই প্রসঙ্গটা ধীরে ধীরে যাচ্ছি। আমি প্রথম যে সাবজেক্টটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মিলিটারি কু। দর্শকবৃন্দ, আমি আমার অ্যাসেসমেন্টে, আমি আমার রিসার্চে, আমি আমার চারিদিক বিশ্লেষণ করে একটা জিনিস আমি কনফার্ম হয়েছি। ফর এক্সাম্পল, পৃথিবীতে কোনো মিলিটারি রুল হতে গেলে এমন একটা সাপোর্ট লাগে, ফাইন্যান্সিয়াল সাপোর্ট, লজিস্টিক সাপোর্ট, এবং পাশে আরো একটা জিনিস লাগে, সেটা কি জানেন? ওয়েল প্ল্যান এন্ড ইকুইপড একটা কন্টিনজেন্টের দরকার হয়, যারা একটা স্ট্যান্ডিং অর্ডারের মাধ্যমে মার্শাল ল চালাবে, সেনা শাসন চালাবে। একটা জিনিস ওই দেশে আপনারা খেয়াল করে দেখেন, ওই দেশে যেই দেশের চাহিদা, জনগণের চাহিদা, ইমার্জেন্সি রিকোয়ারমেন্ট, ইমার্জেন্সি বলতে কি মিন করে? চিকিৎসা, খাওয়া দাওয়া কমোডিটির মধ্যে পড়ে। এগুলো যদি ডেলিভার ঠিক মতো করতে না পারে, সরকারি বেতন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন যদি ঠিক মতো দিতে না পারে, ওখানে সামরিক শাসন টিকে না। কেন টিকে না? কারণ যেই মুহূর্তে জনগণ দেখবে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দেওয়া যাচ্ছে না, ওখানে সামরিক শাসন কি করে টিকবে? সামরিক কর্মকর্তা কর্মচারীরা বিদ্রোহ করে বসবে। আপনাদেরকে আমি একটা উদাহরণ দিই, তাইলে আপনারা বুঝবেন। সোমালিয়া একজন জেনারেল ছিল, নাম ছিল জেনারেল ফারাহ আইদিদ। জেনারেল ফারাহ আইদিদ কি করলো? অপরিকল্পিতভাবে সেনা শাসন জারি করলো সোমালিয়ায়। মনে করলো এখানে সেনা শাসন হবে, আমেরিকানদের এখানে ঢুকতে দেওয়া হবে না। আফ্রিকান কিছু কান্ট্রি তারা বলছে যে আমরা এখানে চালায় যাব, কেনিয়া বলছে আমরা চালায় যাব, পাশাপাশি অন্যান্য দুই একটা কান্ট্রি বলছে আমরা তোমাদেরকে চালায় নেব, সে মার্শাল দিয়ে বসছে। আপনারা কি জানেন তারপরে কি হয়েছে? সিভিলিয়ান কর্মকর্তা কর্মচারীদের, সরকারি কর্মকর্তা কর্মচারীদের যখন বেতন দিতে পারলো না, আর্মির জেনারেলদের, ব্রিগেডিয়ারদের, কর্নেলদের যখন বেতন দিতে পারলো না, বন্দুকের নালতা আস্তে ঘুরে গেল। এখন জেনারেল ওয়াকার খুব গুরুত্ব দিতেছে
ভারত বলতেছে সেনা শাসন দাও, হাসিনা বলতেছে সেনা শাসন দাও, মির্জা ফখরুল বলতেছে সেনা শাসন দাও, সালাউদ্দিন কইতেছে সেনা শাসন দাও, রুমিন ফারানা কইতেছে সেনা শাসন দাও। কিন্তু তারা একটা জিনিস ভুল করতেছে। সেটা কি? ওখানে সেনা শাসন দিতে গেলে যে স্টেবল ইকোনমি এবং তাদের যে সেভিংস দরকার, যেটা দিয়ে তারা বলতে পারবে নেক্সট 6 মাস আমরা দেশের ইকোনমিকে স্টেবল রাখবো, ব্যালেন্স রাখবো। এবং আরো একটা কথা, জাতিসংঘের সাথে আমাদের কোনো টানন পোড়ন তৈরি হবে না। আমি ইউরোপিয়ান এবং আমেরিকানদের বাদ দিই, কারণ ইউনুস তো তাদের দৃষ্টিতে আমেরিকারও দালাল, ইউরোপেরও দালাল। তো ইউনুসের বাদ দেই, আমেরিকারও বাদ দেই, ইউরোপিয়ানদেরও বাদ দেই, ওয়ার্ল্ড ব্যাংককেও বাদ দেই, আইএমএফকেও বাদ দেই। তাহলে থাকে কে? ভারত। দর্শকবৃন্দ, ভারতের উপরে নির্ভর করে কোন রাষ্ট্র যদি মাসুল দেয়, মালদ্বীপও যেমন টিকে নাই, নেপালেও তেমন টিকে নাই, ভুটানেও তেমন টিকে নাই, ফিজিতেও তেমন টিকে নাই। আর এখন আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, সেখানেও লাত্তিগুতা খাইতেছে। এখন জেনারেল ওয়াকার যে খুব একটা স্মার্ট মানুষ, খুব দূরদর্শী মানুষ, খুব জ্ঞানী মানুষ, আমি তা মনে করি না। সে মিডিয়াম ক্যাটাগরির। আমি তাকে বলছিলাম এক সময় তাকে আমি সি মাইনাস দেব অথবা সি দেব। ওই ক্যাটাগরির একজন ছাত্র, ওই ক্যাটাগরির একজন আর্মি অফিসার। যদি সে হাসিনার আত্মীয় স্বজন না হইতো, সে বোধহয় মেজর পর্যন্ত হয়ে কোন বিডিআর ইউনিটের টুআইসি পর্যন্ত যেত, ওখান থেকে পার্মানেন্টলি সুপারসিডেড হয়ে আর্মি থেকে রিটায়ার করত। এখন সে যতটুকু ভোগ, আমার ধারণা ওয়াকার এটা খুব ভালো করে জানে যে ভারতের ইশারায়, বিএনপির ইশারায়, আওয়ামী লীগের ইশারায় যদি সে মাসল্য দেয়, তাইলে ওই মাসল্যটাকে সে 6 মাস তো বাদ, 3 মাস, 2 মাস, 1 মাস সে সাস্টেইন করাতে পারবে না। তো যারা চিন্তা করে, অথবা আমার যেসব ভাই বোনরা চিন্তা করে, দর্শকরা চিন্তা করে, দেশের জনগণ চিন্তা করে, আওয়ামী লীগ চিন্তা করে, বিএনপি চিন্তা করে যে ওয়াকার বোধহয় মাসল্য দিবে, সেনা শাসন দিয়ে দেবে, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি। জেনারেল ওয়াকার সেনা শাসন দেওয়া এফোর্ড করে না, এবং সেনা শাসন দিয়ে সে কাউকে উদ্ধার করবে না। এটা করার জন্য হ্যাডাম লাগে, এটা করার জন্য রিসোর্স লাগে, এটা করার জন্য ওয়েল ইকুইপড কোনো একটা ব্যাকআপ লাগে, যার কোনোটাই তার নাই। এখন কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় একজন বলছে যে মার্শাল্য আসতেছে অথবা সেনা শাসন আসতেছে। সে একটা ভিডিওতে বলছে 46 থেকে কিছু ট্যাঙ্ক, কিছু ইকুইপমেন্ট, কিছু সোলজার গাড়িতে করে ক্যান্টনমেন্টের ভিতরে গেছে বলছে। আবার এটা নিয়ে সোশ্যাল মিডিয়ার আর একটা গ্রুপ কামড়াকামড়ি করছে, হ্যাঁ ভুয়া খবর, এই খবর, সেই খবর। দর্শকবৃন্দ, সব সাবজেক্টগুলো আমার নজরে এসেছে। এবার ঠান্ডা মাথায় আমি আপনাদেরকে একটা কথা বলি। যারা বলেছে যে 46 ব্রিগেড তাদেরকে তৈরি করা হয়েছে সেনা শাসনের জন্য, যে বলেছে সে ভুল বলে নাই। কিছু মুভমেন্ট ওখানে ছিল, এটা ভুল না, এটা সত্যি। তবে ওই মুভমেন্টটা সেনা শাসনের জন্য না, ওই মুভমেন্টটা ছিল জেনারেল ওয়াকার তার জাঙ্গিয়া ভিজায় ফেলাইছে আতঙ্কে। আতঙ্কটা কিসের ছিল? আইসিটি অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করেছে, তারা চিন্তা করেছে দেশবাসীর ভিতরে যে উৎফুল্ল তৈরি হয়েছে, তারা চিন্তা করেছে যদি জাহাঙ্গীর গেটে জনগণ চলে আসে, যদি অ্যারেস্ট ওয়ারেন্ট সহ আইসিটি
অফিসার অফিসারদেরকে গ্রেফতার করানোর জন্য ক্যান্টনমেন্টে রিপ্রেজেন্টেটিভ পাঠায় along with the support of the people। ওয়াকারের জাঙ্গা ভিজা গেছে। চিন্তা করছে মাই গড, জাহাঙ্গীর গেটের সামনে যদি 2-3 লক্ষ 5 লক্ষ লোক দাঁড়ায় থাকে এবং সামনে যদি আইসিটির পুলিশ দাঁড়ানো থাকে বা অন্য কেউ থাকে করার জন্য, তাহলে তো সারে সর্বনাশ। তারা ওই যে ভারতের নিয়োজিত কয়েকজন অফিসার যাদেরকে আইসিটি ইনডাইক্ট করেছে, তাদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট তৈরি করেছে, ওয়াকার আর্মিতে তার পজিশনটাকে ব্যালেন্স করার জন্য কাউকে দেখাতে চেয়েছে। আমি বিগ কাহুনা, আমি অনেক দিলাম, আমার সামনে থেকে ওদেরকে কেউ নিতে পারবে না। 46 ব্রিগেড কমান্ডারকে সে বলছে, 46 ব্রিগেড কমান্ডার 2-3টে ইউনিটকে অ্যাসাইন করছে সেনা প্রধানের পার্সোনাল সিকিউরিটি আরো বুস্ট আপ করার জন্য, আর্মি হেডকোয়ার্টারের সামনের সিকিউরিটি আরো বুস্ট আপ করার জন্য, জাহাঙ্গীর গেটের ওখানে বুস্ট আপ করার জন্য, কচুখাতের ওখানে সিকিউরিটি আর একটু বুস্ট আপ করার জন্য। যে সিকিউরিটি বুস্ট আপ করেছে কারণ উনি আতঙ্কের মধ্যে আছে। উনি হঠাৎ করে যদি দেখে একটা পপুলার আপরাইজিং হয়, আপনারা খেয়াল করে দেখেছেন ওনারা কি এই যে বৈষম্য বিরোধী চাকুরির কোটা নিয়ে হঠাৎ করে একটা আন্দোলন হঠাৎ করে ওখানে ইগনাইট করবে, এটা তো ওয়াকারও চিন্তা করে নাই, কিন্তু ইগনাইট করেছে। ওয়াকার চিন্তা করেছে যে এই মুহূর্তে আইসিটি যে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করেছে এখান থেকে যদি একটা আপরাইজিং হঠাৎ করে হয়ে যায় এবং ওই আপরাইজিং ইফ দে স্টার্টস মুভিং টুয়ার্ডস ঢাকা ক্যান্টনমেন্ট, then who is going to protect General Walker? Because he is the biggest liability for Bangladesh Army. তো তার জন্য এটা জরুরি ছিল, তার নিরাপত্তার জন্য, তার জন্য এটা জরুরি ছিল যে খুনিরা, যে অপহরণকারীরা ভারতের নির্দেশে, রোমের নির্দেশে আমার দেশের ভাই বোনদেরকে গুম করেছে, আমার দেশের ভাই বোনদেরকে খুন করেছে, আমার দেশের ভাই বোনদেরকে ক্রসফায়ারে দিয়েছে, আমার দেশের ভাই বোনদের সিমেন্টের বস্তা দিয়ে নদীতে ভাসিয়েছে। একটা কথা তাইলে কি হলো, 46 এর আর্ম মুভমেন্ট এটা সঠিক ছিল। জেনারেল লাইনে বলেছে যে এখানে একটা মিলিটারি কু হতে পারে, আমি তাদেরকে বলবো যে আপনাদের তথ্য সঠিক ছিল, কিন্তু ওটা কুয়ের জন্য না। জেনারেল ওয়াকার ভিজায় ফেলাইছিল, এই ভিজানোর জন্য 46 কে বলা হয়েছে। আর যারা আবার অন্য গ্রুপ থেকে বলছে যে না কোন কুয়ের চেষ্টা নাই, অন্য গ্রুপকে ব্যবহার করছে, তাদেরকে বলবো আরে ভাই চামচাগিরি করতে গেলে সঠিকভাবে করেন, কিছু একটা রেজাল্ট তো পাইতে হবে, রেজাল্টটা তো পাইতে হবে। মুশফিক ফজল আনসারী আওয়ামী লীগের ওয়াকারের পাঠাচ্ছে এটলিস্ট 4-5টা তারেক রহমানরা বন্ধু বানাইয়া বিএনপির যুক্তরাষ্ট্রের লোকজনদেরকে গেট বানাইয়া এটলিস্ট ওয়াকারের তরফ থেকে তো একটা অ্যাম্বাসেডরশিপ তো বাগাইছে না? তা আপনারা একজন থাকবেন কানাডায়, একজন থাকবেন লন্ডনে, বৈশা বৈশা করবেন লটর পটর, ওয়াকার তো আপনাদেরকে কিচ্ছু দেয় নাই, তো কিসের জন্য এত লন্ডি বস্তি নিয়ে একত্রে কান্দে নিয়ে জিন্দাবাদ দিতেছেন? তথ্য সংগ্রহ করার জন্য আপনারা যদি সঠিক তথ্যটাকে উপস্থাপন করতে পারেন তো সেক্ষেত্রে তো কাউকে গালি দেওয়ার কিছু নাই। কেউ যদি বলে থাকে 46 ব্রিগেডের লোকজনদের কিছু মুভমেন্ট কারো নজরে এসছে, আপনারা বড়জোর এটাকে ভেরিফাই করতে পারতেন, এটাকে ভেরিফাই করে বলতে পারতেন যে না এটা কোনা সাবজেক্ট এরকম। কই আপনাদের কাছে তো এই তথ্য যায় নাই, গেছে? আর যদি গিয়ে থাকে ব্যক্তিগত শত্রুতার জন্য কি এখন কেউরে বলতে হবে এটা হারামজাদা, বেটা বদমাইশ, ঘুমায়া যা, এই যা সেই যা? তো ভালো,
ওয়াকারের চামচাগিরি কইরা, বাংলাদেশ সেনাবাহিনীর চামচাগিরি কইরা যদি আপনাদের একটা পয়সাপাতি কামায় থাকেন তো পয়সাপাতি কামান, কিন্তু আপনাদের দেখে তো মনে হয় না আপনারা পয়সাপাতি কামাইতেছেন। আপনাদেরকে তো দেখে মনে হয় আপনারা ওয়েলফেয়ার স্টেটে বাস করতেছেন। ঠিক আছে? নাকি আপনাদের জেলাসি হচ্ছে যে কেউ পয়সা বানাইয়া, কেউ টিভি খুলে, বাক্স খুলে বসুন্ধরার সাথে চান্দাবাজি করে বসুন্ধরার কাছ থেকে প্রত্যেক মাসে বকরা নিয়া, তো তিনজনের নেয়, এটা তো আমি গোপন কথা না। এখন ওই তিনজনার টাকা পয়সা দেখে তাদের চেহারা সুরতে একটু তেল পানি দেখে আপনাদের হিংসা লাগতেছে, অন্য কোন রাস্তা খুঁজেন। কিন্তু ওয়াকারের উপরে যদি চামচাগিরি করতে চান, একটা কন্ডিশন দেন যে হারামজাদা ওয়াকার, তোরে আমরা এমন ভাবে সেভ করার চেষ্টা করতেছি সোশ্যাল মিডিয়াতে পয়সা দিতে, তা তো দিতেছে না। এবার আসি আমরা অন্য একটা প্রসঙ্গে আপনাদের সাথে যাব। এই অ্যারেস্ট ওয়ারেন্টটা ইস্যু করার পরে বাংলাদেশের অ্যাডজুটেন্ট জেনারেল হাকিমুজ্জামান বেশ কিছু মন্তব্য করেছে মিডিয়াতে। আমি আপনাদেরকে ভিডিওগুলো দেখাবো এবং আমি তার কয়েকটা কথার জবাব দেব। তার ভিতরে হাকিমুজ্জামানের একটা কথা আপনারা প্রথম শুনেন। জেনারেল হাকিম, উনি অ্যাডজুটেন্ট জেনারেল, এই অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যুর পরে উনার একটু কথাবার্তা শুনে। বাংলাদেশ আর্মি একদম স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে, বাংলাদেশ আর্মি জাস্টিসের পক্ষে, যেটা জাস্টিস হবে সেটার পক্ষে আমরা থাকবো না। যে আমরা আমাদের কাছে কোনো সহযোগিতা চেয়েছি, কোনো ডকুমেন্ট চেয়েছি, কোনো কাউকে হাজির করতে বলেছিল, হাজির করি, এরকম কখনোই বলতে পারবে না। উই হ্যাড নাম্বার অফ মিটিংস উইথ দ্য কমিশন। আমি নিজেও কয়েকটা মিটিংয়ে তাদের সাথেও ছিলাম, কমিশন এবং প্রসিকিউশনের সাথে আমাদের মিটিংয়ে ছিলাম। আমরা যখন দেখছি একটা ন্যাশনাল লেভেলের কমিশন কাজ করছে, আর্মি ক্যানট হ্যাভ অ্যানাদার কমিশন অর কমিটি ফার্দার দ্যাট উইল আন্ডারমাইন দ্য ন্যাশনাল কমিশন। রাদার আমরাও কমিশনকে সর্বাত্মকভাবে আমরা সাহায্য সহযোগিতা এখনো করে যাচ্ছে, এখনো যা চাচ্ছে। ইভেন এটা গত বৃহস্পতিবার দিন পর্যন্ত আমরা কিছু ডকুমেন্ট চেয়েছি, আমরা বৃহস্পতিবার দিন ডকুমেন্ট পাঠিয়েছি, তাই তো? গত বৃহস্পতিবার দিন আমাদের কাছে কিছু ডকুমেন্ট চাইছে, সেটা আমরা দিয়েছি কমিশনের কাছে বুধবার, মানে চার্জশিট হওয়ার পরের দিনও। তার মানে আমি বুঝতে পেরেছি যে আমাদের এই কমিশনকে যেটুকু হেল্প করা, ইভেন বিচার প্রক্রিয়া আমরা অবশ্যই করছি। তার একটা জরুরি বিষয় একটু বলে নেই, এটা হয়তো আমার প্রথমে বলাটা আমার উচিত ছিল। বাংলাদেশ আর্মি একদম স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে, বাংলাদেশ আর্মি জাস্টিসের পক্ষে, যেটা জাস্টিস হবে সেটার পক্ষে আমরা থাকবো। ইনসাফ, নো কম্প্রোমাইজ উইথ ইনসাফ, কাম হোয়াটসো মেবি। জাস্টিসের পক্ষে আমরা অবশ্যই অবশ্যই স্ট্যান্ড ফাস্ট এবং দৃঢ়। জেনারেল হাকিমুজ্জামান, আপনার নামটা আমার কাছে নতুন নাম না, পুরাতন নাম। আপনাকে বোধহয় আমি কখনো ধোলাই করি নাই, আপনাকে বোধহয় আমি কখনো ওয়াশিং মেশিনে ঢুকাই নাই। এবার আপনাকে বলি, প্রথম কথা, আর্মি হাসিনা শাসন আমলে আপনি আসিলেন তো, রাইট? ভোটাধিকারটা নিশ্চিত করতে পারেন না, তারপরে ইনসাফ দিবেন কোন মাথা থেকে? হারামজাদা, ইনসাফ দেওয়াকে আমি কি কোন কনস্টিটিউশনাল পাওয়ার আছে ইনসাফের জন্য? জেনারেল হাকিম, আর্মির কোন কনস্টিটিউশনাল পাওয়ার বা অথরিটি নাই কারো ইনসাফ দেওয়ার। তারপরেও যদি আর্মি তার সঠিক দায়িত্ব পালন করে অ্যাকর্ডিং টু দেয়ার জব ডিসক্রিপশন, হাসিনার আমলেও তো ইলেকশনে ডিউটি করার জন্য বের হয়েছিলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে পারছিলেন। যেখানে আপনারা ভোটাধিকার নিশ্চিত করতে পারেন নাই, সেখানে আপনি ইনসাফ নিশ্চিত করবেন? আপনি কি প্রেস কনফারেন্সে আসছেন? What is your authority or what is your role to give justice or provide justice? Do you have any power according to the constitution that আপনি ইনসাফ কায়েম করতে পারেন? এক। দুই, আপনারা কমিশনকে সার্বিকভাবে সাহায্য করেছেন। কমিশনকে যদি আপনারা সার্বিকভাবে সাহায্য করেন, গত 13 মাসে আপনারা কি জানতেন না আপনাদের ইন্টারনাল ইনভেস্টিগেশনে আপনাদের এই অফিসাররা গুমের সাথে, খুনের সাথে, ধর্ষণের সাথে, চাঁদাবাজির সাথে, ক্রিমিনালের সাথে, মিউটিনির সাথে এরা জড়িত? আপনারা কি জানতেন না? আপনারা জানতেন তো। জেনারেল হাকিম,
আপনারা তখন কার পিউবিক হেয়ার কামাচ্ছিলেন, শেভ করছিলেন? আইসিটি যখন অ্যারেস্ট ওয়ারেন্ট করলো, তখন আপনি দাঁড়িয়ে বললেন আপনি কোঅপারেট করছেন। What was your internal investigation? Is there any internal investigation took place? না, আমি তা মনে করি না। আর্মির ইন্টারনাল ইনভেস্টিগেশনে আপনাদের অনেক আগেই জানার কথা কতগুলো অফিসার গুমের সাথে জড়িত ছিল, কতগুলো অফিসার খুনের সাথে জড়িত ছিল, কতগুলো অফিসার দেশদ্রোহিতার সাথে জড়িত ছিল, কতগুলো অফিসার ভারতের সাথে তল্পি বাহকের কাজ করেছে। আপনারা তো জানতেন। তো তাদের কাউকে কি হ্যান্ড ওভার করছেন? আপনি জানিয়েছেন যে এই অফিসাররা দুর্নীতির সাথে জড়িত, এই অফিসাররা খুনের সাথে জড়িত, এই অফিসাররা গুমের সাথে জড়িত, জানাইছেন? আপনারা জানান নাই। Then what the fuck are you talking about? Whom are you talking to? Idiot. জেনারেল হাকিমুজ্জামান, আপনি আমার ব্যক্তিগত শত্রু না, আপনি আমার কোনো পাকা ধানের ময়দান নাই, কিন্তু আপনি বাংলাদেশের জনগণের ট্যাক্সের পয়সায় যে ইউনিফর্ম, যে লাইভলিহুড যাদেরকে দেওয়া হয়, আপনি তাদের প্রজাতন্ত্রের একজন সামান্য কর্মচারী। যারা আপনার বেতন দেয়, অর্থাৎ দেশের জনগণ এবং তাদের ট্যাক্স পেয়ার, তাদের সামনে দাঁড়াইয়া ভয় করতে আপনার এতটুকু লজ্জা হয় নাই? আপনার এতটুকু বিবেকে নাই? বলতে গেছেন, বলতে পারেন নাই। আপনি বলছেন সেনাবাহিনী ইনসাফ চায়, ইনসাফ করে দেবে। যে সেনাবাহিনী পারে নাই, জিপার খোলার পরে মুদবে, মুদটা সামনে যাবে, হাকিমুজ্জামান, আর আপনি দিবেন ইনসাফ। আমি কেন মুতের কথা বলছি হাকিমুজ্জামান? সামান্য একটা কাজ ছিল, দেশের জনগণ ভোট দিতে গেছে 2014-তে, 2018-তে, 2024-এ। আপনারা বসে বসে কাঁচা বাল আর পাকা বাল আলাদা করেছেন, আর্মির ইউনিফর্ম পরে ছেলেপানদেরকে হাত খাইয়েছেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে পারেন নাই। আজকের আপনি ইনসাফের বলে দিতেছেন, উচিত ছিল ওই প্রেস কনফারেন্সে আমাদের মতো চলতেন। দর্শকবৃন্দ, হাকিমের দ্বিতীয় ভিডিওটা একটু দেখেন। পুলিশকে বলা হচ্ছে পুলিশ যদি তাদেরকে গ্রেপ্তার করে ফেলেন তাহলে করতে পারেন, বাট আমরা যদি মনে করেন যে কেউ নর্মাল এলপিআরে গেছে, মানে নর্মাল চাকরি রিটায়ারমেন্টে চলে গেছে, লেফটেন্যান্ট কর্নেল এক্স, সে তার এলপিআরও মেয়াদ শেষ, তাকে আমরা অপশন দিব, হি ক্যান কাম অপশন, তার জন্য অপশন থাকবে, যেহেতু আমি তো আমার সেনা আইন তার উপরে থাকে না, তার কাছে অপশন থাকবে, সে আমাদের হেফাজতেও আসতে পারে। অথবা আপনারা এটা কিন্তু ক্লিয়ার হয়ে নেন, যখনই এই অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়, এটা শুধু পুলিশে করবে তাও না, ইন্ডিভিজুয়াল যদি মনে করে কোর্টে যেন হাজির হয়ে গেলাম, মহামান্য আদালত আমার নামে ওয়ারেন্ট ইস্যু হচ্ছে, প্লিজ অ্যারেস্ট মি, হি ক্যান ডু ইট। ইট ইজ নট অনলি দ্য পুলিশ, ইন্ডিভিজুয়াল ক্যান ডু দ্যাট। তো তার হাতে অপশন আছে, সে পুলিশের কাছে যেতে পারে, কোর্টে যেতে পারে। আমরা বলেছি তুমি যদি আমাদের হেফাজতে থাকতে চাও, উই ক্যান অলসো গিভ ইউ সিকিউরিটি অফ ইউর স্টে। জেনারেল হাকিম, আপনি ম্যানুয়াল অফ বাংলাদেশ মিলিটারি ল, এটার কোন সেকশন, কোন প্যারাগ্রাফ আপনি কোট করলেন? অথবা সিভিল প্রসিজার ল এর কোন সেকশন বা কোন প্যারাগ্রাফ আপনি কোট করলেন? অথবা বাংলাদেশের কনস্টিটিউশনের কোন চ্যাপ্টার, কোন প্যারাগ্রাফ, কোন লাইন, কোন পাতা থেকে আপনি ব্যাখ্যা করলেন? আমি যে কটা বললাম, না এমবিএমএল, না সিভিল প্রসিজার ল, না কনস্টিটিউশন, কোন জায়গার কথা কি আপনি ব্যাখ্যা করছেন, নাকি নিজের থেকে জগা খিচুড়ি পাকাইয়া তারপরে একটা জিনিস ব্যাখ্যা করছেন? জেনারেল হাকিম,
একটা লোক যখন এলপিআর শেষ হয়, আপনি বলছেন দ্যাট ইন্ডিভিজুয়াল বিকাম সিভিলিয়ান, why would you offer him an option to come to the cantonment? Number one. Number two, ইউনিফর্ম পরিহিত কোনো মানুষ যদি দেশদ্রোহিতায় জড়িত থাকে, খুন কেসে জড়িত থাকে, গুম কেসে জড়িত থাকে, দোজ আর দ্য হাইয়েস্ট ক্রাইম, হোমিসাইড, ক্রাইম, তাদেরকে প্রোটেক্ট করার অর্থ কি? জেনারেল হাকিম, আপনি অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন। অর্থাৎ একজন আর্মি অফিসার, সে যদি বাইরে গিয়ে তার স্ত্রীকে খুন করে, নিজের পুত্রকে খুন করে, অথবা প্রতিবেশীকে খুন করে, এবং সে যদি ফিরে যায়, তাইলে আপনি আর্মির ভিতরে একটা ন্যারেটিভ তৈরি করছেন, বাইরে গিয়ে খুন করে কোন রকম ক্যান্টনমেন্টের পদ্ধতিতে এসে তুমি ঢোকো, তোমাকে আমরা প্রোটেক্ট করব। আলটিমেটলি আপনি কি ওই মেসেজটা দিচ্ছেন আর্মি অফিসারদেরকে? আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, এমবিএমএল এর কোন সেকশনে বলা আছে একজন আর্মি হোমিসাইডের সাথে জড়িত থাকবে, সাথে জড়িত থাকবে, তাকে প্রোটেক্ট করবেন আপনি ক্যান্টনমেন্টে রেখে? ঠিক জেনারেল ওয়াকার যেভাবে 626 জন ক্রিমিনালকে জামাইয়া ধরে ক্যান্টনমেন্টে রেখে পয়সার বিনিময়, খুবই সুযোগ সুবিধার বিনিময় তাকে দেশ থেকে বের করে দিয়েছে, আপনি কি ওই তরিকার কথা বলছেন? জেনারেল হাকিম, ইউ মাস্ট হ্যাভ সাম সেলফ রেসপেক্ট। আপনাকে আমি ঠান্ডা মাথায় জেনারেল হাকিম আপনাকে একটা উদাহরণ দিই। আমি জানি আপনারা এগুলো যদি এগুলো শুনেন, আমি জানি এগুলো আপনারা শুনেন, আপনাদের মতো ননসেন্সরা জাস্ট শুনে কিন্তু ফলো করে না। আপনাকে আমি গালফ ওয়ার, প্রথম একজন অ্যালাইড কমান্ডার ছিল নরম্যান সোয়ার্সকাফ। উনি যখন যুদ্ধের মাঝামাঝি সময় টের পেলেন যে আমেরিকান কংগ্রেস এবং সিনেট তাদের পরবর্তী ফান্ডিং দিবে না, তখন হোয়াইট হাউস থেকে জর্জ হারবার্ট ওয়াকার বুশ জেনারেল নরম্যান সোয়ার্সকাফকে বলল যে আমাদের অপারেশন, আমরা এখানে সফল হয়েছি, আমাদের উদ্দেশ্য সাকসেস হয়েছে, এবার আমরা ব্যাক করব। জেনারেল নরম্যান সোয়ার্সকাফ হোয়াইট হাউসকে সরাসরি বলে দিলেন, আই উড নট ডু দ্যাট। আমরা যে টার্গেট অ্যাচিভ করার জন্য এসেছি ওটা এখনো অর্জিত হয় নাই। আপনারা যদি এই মুহূর্তে যুদ্ধ বন্ধ করে আমাদেরকে উইথড্র করতে চান, সেক্ষেত্রে আপনাদের দায়িত্ব নিয়ে করতে হবে। I'm not gonna take that bullshit and I'm not gonna give that space in front of the people. I cannot lie with the people. কেন জানেন? জেনারেল নরম্যান সোয়ার্সকাফের একটা পেশাদারিত্ব ছিল, তার একটা ইন্টিগ্রিটি ছিল, প্রেস্টিজ ছিল, নীতিবোধ ছিল। জেনারেল নরম্যান সোয়ার্সকাফ তার প্রেসিডেন্টকে সে ওভাররুল করে বলছে, আপনি কি জানেন তখন সেনাবাহিনীর এখানকার জয়েন্ট চিফ অফ স্টাফ ছিল জেনারেল কলিন পাওয়েল। কলিন পাওয়েল নরম্যান সোয়ার্সকাফকে যখন অর্ডার করলো that you have to give that space, নরম্যান সোয়ার্সকাফ বলল আমি দেব না। সে দেয়নি, এই জন্য তার চাকরি যায় নাই, এই জন্য তার প্রমোশন আটকায় নাই, এই জন্য তার রেশন বন্ধ হয় নাই। জেনারেল নরম্যান সোয়ার্সকাফ আমেরিকায় ব্যাক করেছে। আমেরিকায় ব্যাক করার পরে তাকে ভ্যালু দেওয়া হয়েছে, হয়েছে, তাকে সম্মানিত করা হয়েছে। এখন হাকিমুজ্জামান, আপনাকে ভারতের তল্পি বাহক জেনারেল মির্জাফর ওয়াকার বলছে যাও তুমি জনগণের সামনে যায় মিথ্যা কথা বলো প্রেস কনফারেন্সে, তুমি এখানে ডুকডুক করে আসো। আপনি ডুকডুক করলেন? আপনি ডুকডুক করলেন? আপনি কিসের আইন দেখাইলেন?
এনপিআর থাকলে তাকে একটা সুযোগ দেব। আর কোন অফিসার যদি আদালতে যায় দাঁড়ায় বলে আদালত, মহামান্য আদালত আমি হাজির, আমার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, এসব গাঁজাখুরি কথাবার্তা আপনি কোথায় পাইছেন? আপনাকে কে শিখাইছে? একটু তৈরি করছেন না। এজ আই সেস, আপনি তারেক রহমানের চাইতেও বেকুব। আপনি আর্মির ইউনিফর্ম পরে একজন জেনারেল হইছেন, কারো পাশা চাইটা না পা চাইটা? কি চাইটা জেনারেল হইছেন মিয়া? নাই, মতো কথাবার্তা বলেন, নিজের পজিশনকে ব্যাখ্যা করতে জানেন না। ওকে, আমি জেনারেল হাকিমের আর একটা কথা শুনি। সেনাবাহিনী তো কিছু করেন, আমি বললামই তো, সেনাবাহিনী আমাদের ইন্টারিম রিপোর্ট যেটা বেরোচ্ছে গুম কমিশন, ওইখানে তারা স্পষ্ট করে বলেছে, সেদিন চিফ প্রসিকিউটর বলেছে যে বাহিনী হিসেবে সেনাবাহিনীর এটার সাথে কোনো সম্পৃক্ততা ছিল না। জেনারেল হাকিম ওয়েল সাইড, এটা ভালো বলছেন, এটা ভালো বলছেন। আর্ম ফোর্সেস সার্ভিসেস কোন অন্যায় করে নাই, কিন্তু অন্যায় করছে। জেনারেল ওয়াকারের মতো বেইমানরা অন্যায় করছে, জেনারেল আকবরের মতো লোকজনরা অন্যায় করছে, জেনারেল কবিরের মতো লোকজনরা অন্যায় করছে, করেন বইয়ের মতো অন্যায় করছে, কর্নেল রিদওয়ানের মতো অপরাধী অন্যায় করছে, জেনারেল জিয়াউল আহসানের মতো খুনি অন্যায় করছে। তো যারা অন্যায় করছে, আপনারা যদি বলেন আপনারা জাস্টিসের পক্ষে, আপনারা যদি বলেন যে আপনারা আইসিটি কে কোঅপারেট করছেন, সেনাবাহিনীর অফিসাররা তারা কি চুজেন ওয়ান, যে তারা খুন করলেও তাদেরকে পুলিশ কাস্টডিতে যেতে হবে না? আর্মির দুষ্কৃতিকারী অফিসাররা এরা কি আল্লাহ প্রদত্ত গাউস কুতুব, যে তাদেরকে স্পেশাল জায়গায় আদর যত্নে রাখা হবে? What is in your mind, General Walker and General Hakim? তাদেরকে ওখানে কাস্টডিতে রাখলে পালায়া যাইতে সহায়তা করা হবে, সাবজেক্টটা কি তাই নাকি এছাড়া অন্য কোন উদ্দেশ্য আছে? আমি তো দেখি না এর বাইরে আপনাদের কোন উদ্দেশ্য আছে। যদি থাকে, can you explain that under what circumstances you are saying that তাদেরকে পুলিশে হ্যান্ডওভার করা হবে না? দর্শক বন্ধু, আমি একটা কথা বলি, আমাদের দেশের লান্নত যায় না, আমরা একটা অভ্যাস আমাদের ভিতরে তৈরি হয়। দর্শকবৃন্দ, এই লান্নত আমাদের উপর থেকে যায় না। আমাদের প্রধানমন্ত্রী চুরি করবে, প্রেসিডেন্ট চুরি করবে, তার জন্য একটা রাজপ্রাসাদ তৈরি করা হবে, ওইটার স্পেশাল জেল ঘোষণা করবে। দর্শকবৃন্দ, এর চেয়ে বড় লান্নত আর কি কি হতে পারে? প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী অথবা মন্ত্রী বাহাদুর, এখন এই ট্রেডিশন যেতে যেতে ওখানে পৌঁছেছে। খালেদা জিয়াকে হাজতে নেওয়া হয় নাই, অথচ এরশাদকে হাজতে নিছে। এরশাদকে হাজতে নিয়ে তার জন্য আবার স্পেশাল প্রিজন তৈরি করতে হয়েছে। বেগম খালেদা জিয়াকে তো নাজিমউদ্দিন রোডেই রাখা হয়েছিল। তা আর্মি আফসাররা কোথাকার কোন চেটের বাল যে খালেদা জিয়াকে যদি হাজতে ঢুকানো হয় তাকে এই ক্যান্টনমেন্টের ভিতরে ভিআইপি হিসেবে তাদেরকে রাখতে হবে? জেনারেল হাকিম বা জেনারেল ওয়াকার অথবা বাংলাদেশ আর্মির কেউ কেউ কি কোনো একটা ব্যাখ্যা করতে পারবে যে খালেদা জিয়ার মতো 3 বারের প্রধানমন্ত্রীকে যদি পুলিশে হ্যান্ডওভার করে হাজতে ঢুকানো হয়, তাইলে এই সেনাবাহিনীর মেজর, লেফটেন্যান্ট কর্নেল, কর্নেল, ব্রিগেডিয়ার জেনারেল, জেনারেল এরা কোথাকার কোন চেটের বাল চুজেন ওয়ান যে তাদেরকে হাজতে ঢুকানো হবে না? তাদেরকে হাজতে ঢুকানো হবে না এবং তাদের জন্য অভিযান তৈরি করা হবে,
তাদেরকে খুব করে ওখানে রাখা হবে। এ ধরনের ডিমান্ড আর্মির কোন প্রোটোকলে পড়ে? আর্মির যেসব কর্মকর্তারা, যেসব অপরাধীরা, যেসব ক্রিমিনালসরা জনগণের উপরে অত্যাচার করেছে, তারা কিন্তু ক্যান্টনমেন্টে, সেনানিবাসে তাদের ইন্টারনাল কোনো ক্রাইমসের সাথে অথবা ডিসিপ্লিনের সাথে জড়িতর জন্য তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না। বাহিরে তারা যে কাজগুলো করেছে এগুলো রাষ্ট্রের বিপক্ষে যায়, জনগণের ওয়েলফেয়ারের বিপক্ষে যায় এবং ক্রাইমের সাথে তারা ইনভলভ। তো তাদেরকে কেন স্পেশাল প্রভিশনে তাদেরকে জামাই আদরে ক্যান্টনমেন্টের মধ্যে রাখা হবে? হোয়াই? এবং একটা কথা, এরশাদের মতো প্রাক্তন প্রেসিডেন্টকে, সাবেক প্রেসিডেন্টকে যদি হাজতে ঢুকানো হয়, বেগম জিয়ার মতো প্রধানমন্ত্রীকে, একজন সেনা প্রধানের স্ত্রীকে, একজন প্রেসিডেন্টের স্ত্রীকে যদি হাজতে ঢুকানো হয়, তাহলে এই ব্যক্তিদেরকে, এই 15 জন বা 28 জন এসব কুত্তার বাচ্চাদেরকে কেন হাজতে ঢুকানো হবে না? দর্শকবৃন্দ, আমি যদি উদাহরণ দেই, আমি যদি কোনো আইনের কথা বলি, আমি যদি বলি তাদের জন্য এটা করা উচিত এবং তাদেরকে এটা করেন, এরা কোনো যুক্তির মধ্যে তারা যাবে না। এরা কোনো যুক্তির মধ্যে যাবে না। হ্যাঁ, এরা যুক্তির মধ্যে না গিয়ে, দর্শকবৃন্দ এক সেকেন্ড, এরা কোন যুক্তির মধ্যে যাবে না। এরা কোনো যুক্তির ধার ধারবে না। এরা কোনো আইনের বই পড়বে না। যেমন জেনারেল হাকিমুজ্জামান আপনাদেরকে ব্যাখ্যা করছে, এলপিআর এ গেলে তাকে, এলপিআর শেষ হইলে তাকে অপশন দেবে। এগুলো কিন্তু কোনো আইনের কথা না। এগুলো তাদের বানানো ন্যারেটিভ ফর দেয়ার কনভেনিয়েন্স এন্ড কমফোর্ট। অর্থাৎ আইন তাদের কাছে গুরুত্বপূর্ণ না। নিজেদেরকে নিজের কমফোর্ট তৈরি করার জন্য ওয়াকারুজ্জামান চিন্তা করছে, আমি আমার কনভেনিয়েন্সের জন্য, লোকজনদেরকে বোঝানোর জন্য, চারপাশের লোকজনরা যাতে হাউকাউ না করে তাদেরকে থামায় রাখার জন্য 46 ব্রিগেডকে বলবো কয়েকটা ট্যাঙ্ক টং পাঠাও, সবাই যেন দেখে আমি তৈরি, জোর করে আমাকে এখান থেকে হাজতে নেওয়া যাবে না, আমার সাথে অপরাধী যারা তাদেরকেও নেওয়া যাবে না। ওয়াকারের মধ্যে আতঙ্কটা কোন জায়গায় আপনারা কি জানেন? এই মুহূর্তে আইসিটি যদি তার এগেনস্টে একটা ওয়ারেন্ট ইস্যু করে বসে, ওয়ারেন্ট ইস্যু করলেই তার পজিশনটা থাকে না। তো ওয়াকার আতঙ্কগ্রস্ত হবে না? ওয়াকার আতঙ্ক করতেছে। এর জন্য সে চারপাশের লোকজনদের বলছে, তার কমরেডদেরকে বলছে, তোমরা চারপাশে থাকো, জনগণ যদি 3 নম্বর গেটে চলে আসে, 2 নম্বর গেটে চলে আসে, 1 নম্বর গেটে চলে আসে, সে আতঙ্কের মধ্যে আছে। আতঙ্কের মধ্যে থাকার জন্য সে বলছে তাদেরকে এনে তারপরে সে এই কাজটা করাবে। দর্শক বন্ধু, যে কথাটা বলতে চাচ্ছিলাম সাবজেক্টটাই, আইসিটি যাদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট তৈরি করেছে, তাদের জন্য আলাদা একটা প্রিজন তৈরি করা, তাদের একটা মেসে তাদেরকে গ্রেফতার করে রাখা, এটা একটা ব্যাড এক্সাম্পল তৈরি করা আর্মির জন্য, সশস্ত্র বাহিনীর জন্য। কি জন্য ব্যাড এক্সাম্পল? এই ব্যাড এক্সাম্পল দিয়ে অফিসারদেরকে শেখানো হলো, তোমরা বাইরে গুম খুন করলে তোমাদেরকে পুলিশ ধরবে না, তোমাদেরকে হাজতে যেতে হবে না, তোমরা খুন কইরা ক্যান্টনমেন্ট পর্যন্ত এসে ঢুকো, ক্যান্টনমেন্ট পর্যন্ত যদি ওয়াকারের পাশে দাঁড়াও, কিমুজ্জামানের পাশে দাঁড়াও, তাহলে তোমাদের জন্য আলাদা একটা স্পেশাল ব্যবস্থা হবে। যে ব্যবস্থাটার কথা হাকিমুজ্জামান আপনাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করছি। আরেকটা কথা হচ্ছে যে কুয়ের প্রসঙ্গে আমি বললাম, ওয়াকার কুয়ের জন্য 46 কে ব্যবহার করে নাই। সে যেটা চেষ্টা করেছে, তার নিজের পাতলুন ভিজা গেছিল, ওইটাকে প্রোটেক্ট করার জন্য 46 এর ব্রিগেড কমান্ডারকে সে বলছিল কিছু ঢাল তলোয়ার পাঠিয়ে দাও। এবার
আইএসপিআর এর এক কর্নেল সাহেব না ব্রিগেডিয়ার জেনারেল সে কিছু বলছে সোশ্যাল মিডিয়ায় কথাবার্তা নিয়ে, শুনুন তার কথাবার্তা। সেনাবাহিনী দেশের সরকারের জন্য, জনগণের জন্য, আপনাদের সকলের জন্য অক্লান্ত পরিশ্রম করে আমরা কাজ করে যাচ্ছি। আমরা কিন্তু এই দেশেরই সন্তান, সেনাবাহিনী কিন্তু বাইরের থেকে কেউ আসেনি। সো দেশের জন্য, দেশের মানুষের জন্য আমরা যেখানে কাজ করছি, সেই দেশের মানুষই যদি আমাদের বিরুদ্ধাচার করে, আমাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে কিছু বলে থাকে, তাহলে এর বিরুদ্ধে সরকার এবং জনগণ তারাই যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। আপনারা জনগণের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন, জনগণের জন্য জীবন বাজি রেখে কাজ করছেন। ওই কাজগুলো কি? কেউরে গুম করা? ওই কাজগুলো কি? কেউরে খুন করা? ওই কাজগুলো কি? অন্যায়ভাবে হাসিনাকে 17 বছর ক্ষমতায় রাখা? ওই কাজগুলো কি? ভোট কেন্দ্রের চারপাশে গিয়ার লোকজনদেরকে ভয় দেখানো যে ভোট দিতে আসো না, শুধু আওয়ামী লীগের লোকজন দাঁড়ায় থাকবে? ওই কাজগুলো কি? সেনাপ্রধান হইয়া তাদের ভাইয়ের নামে 10-12টা পাসপোর্ট বানাইয়া তাদেরকে টাকা পাচারে ব্যবহার করা? জনগণ বিচার করবে অফিসার। সত্যিকার অর্থে যদি জনগণের উপরে আস্থা থাকে, তোমরা বেটারা কতগুলো ক্রিমিনালকে ক্যান্টনমেন্টের মধ্যে বসায় রাখছো না? জনগণ তোমাদেরকে হাতের কাছে পাইলে উলঙ্গ কইরা পিটিয়া স্ট্যাম্পিট কইরা মাইরা ফেলাইব। বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়াকে তোমরা নিয়ন্ত্রণ করছো, বলে দিচ্ছ কে কি বলবে আর কে কি বলবে না। তোমরা সোশ্যাল মিডিয়াটাকে কন্ট্রোল করতে পারছো না, যার অসহায়ত্বটা তোমরা দেখাও যে জনগণ বিচার করবে। অর্থাৎ একজন গরিব এবং একজন অসহায় যখন কোনো বিচার পায় না, তখন আল্লাহর উপরে বিচার ছেড়া দেয়। আর তোমরা হারামজাদারা, শুয়োরেরা যখন দেখো তোমাদের নিয়ন্ত্রণের বাইরে, তখন তোমরা বলো জনগণ বিচার করবে। কেন? তোমরা কি জনগণরে রিপ্রেজেন্ট করো? জনগণ যখন ভোট দিতে গেছে তারে ভোট দিতে দিছ? জনগণের মাকে যখন কিডন্যাপ করছে, ধর্ষণ করছে, তোমরা কি ওইটার সুবিচার দিছ? করো নাই তো কিছু। তাহলে আজকে এত উদার হয়ে বলতেছে কেন জনগণে বিচার করবে? তুমি মিয়া বাইরে আসো, তোমারে তো উলঙ্গ কইরা পিটাইব। এসব ভণ্ডামি শিখছো কোথায়? ওয়াকা শিখাই দিচ্ছে? ওয়াকারের শিখানো বলিতে তোমরা বাকবাকুম শুরু করে দাও। তোমাদের নিজেদের কোনো পার্সোনালিটি নাই। তুমি সত্য মিথ্যা, সঠিক বা ভুল, এটাকে বিচার করার ক্ষমতা আল্লাহ কি তোমাদেরকে দেয় নাই? দর্শকবৃন্দ, একটা দেশের রন্ধ্রে রন্ধ্রে যদি দুর্নীতি, দেশদ্রোহিতা, অন্যায়, নীতিহীনতা যখন ঢুকে যায়, তখন কি হয় জানেন? ওই রাষ্ট্রের অস্তিত্ব একেবারে তলানিতে গিয়ে থাকে। ওই রাষ্ট্র তখন টিকবে কি টিকবে না, এটা নিয়ে পৃথিবীর সবাই সন্দেহ পোষণ করে। আমরা তো দেখি যে সেনাবাহিনীর, আমি সেনাবাহিনী বলতে আমি সেনাবাহিনীর সবাইকে বলছি না, সশস্ত্র বাহিনীর সবাইকে বলছি না, আমি তো দেখি পরিস্থিতিটা এমনই একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যেখানে বেঈমান, দেশদ্রোহী, লোভী, নীতিহীন সশস্ত্র বাহিনী এবং সশস্ত্র বাহিনীর সিনিয়র কিছু নেতা, সিনিয়র কিছু অফিসার এবং রাজনৈতিক দলগুলোর সিনিয়র কিছু নেতৃবৃন্দ দেশটাকে এমন একটা সন্ধিক্ষণে নিয়ে দাঁড় করিয়েছেন যেখান থেকে বেরিয়ে এসে যে মাথা উঁচু করে আমার দেশটা দাঁড়াবে, সেই সুযোগটা আপনারা শেষ করে দিচ্ছেন। কতগুলো অফিসার খুন করেছে, গুম করেছে, ভারতকে সঙ্গ দেওয়ার জন্য বিডিআর পিলখানায় 57 জন অফিসারকে খুন করেছে। এটা আপনারা জানার পরেও নিজেরা প্রতিবাদ করতে পারেন নাই, তার বিচারটাকে গ্যারান্টি দিতে পারেন নাই। আর হাকিমুজ্জামান বলে ইনসাফ করে দেবে। ইনসাফ? আমি জানি না আপনারা কোন ইনসাফের কথা বলছেন।
এবং জনগণ এটা খায়ও। হাকিমুজ্জামান কইছে ইনসাফ, এটা নিয়ে আবার অনেকে ট্রল করে, বলে যে হাকিমুজ্জামান বলছে ইনসাফ করবে। একটা কথা বলি, নৈতিকতা যখন শেষ ধাপে গিয়ে ঠেকে, এবং নৈতিকতা শেষ ধাপে ঠেকার পরেও ওই ব্যক্তি যখন সরকারের উচ্চ পদে বসে থাকে, এর অর্থ কি জানেন? তাকে আমরা বসায়া থাইকা সুযোগটা তৈরি করে দেই যে দেশকে তুমি এইভাবে ধ্বংস করো, ওইভাবে ধ্বংস করো। চিন্তা করে দেখছেন ডক্টর মোহাম্মদ ইউনূস গত আগস্ট 2024 থেকে আজ অবধি বসে বসে গুছানোর চেষ্টা করছে দেশটাকে সঠিক পথে কোথায় নিয়ে যাবে। ওনার সাথে কি কোঅপারেট করেছে? ওনার উপদেষ্টারা, ওনার নিয়োগপ্রাপ্ত এবং ওনার ক্ষমতার বাইরে গিয়ে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, কেউই ওনাকে সঠিকভাবে কোঅপারেট করে নাই। ব্যক্তিগতভাবে উনি যাদেরকে নিয়োগ দিয়েছে তারাও ওনাকে সঠিকভাবে কোঅপারেট করে নাই, কারণ তারা ওই পজিশনের জন্য যোগ্য না। দর্শক বন্ধু, আপনাদেরকে আমি প্রত্যেকটা জায়গায় এক একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে যদি আমি বুঝাই পরিস্থিতিটা এই, তারপরেও কি আমি মনে করি আপনারা বুঝবেন না? আমারে বলবেন আমি জেকব মিল্টন জামাতের দালাল, সে আবার কি বুঝবে, তাই না? ইটস ওকে। দর্শক বন্ধু, এবার আমি অন্য একটা ভিডিও দেখাবো, এটা থেকে যদি আপনাদের শেখার কিছু থাকে। না, এই ভিডিওটা আমি অন্য এক সময় দেখাই। তারপরে আপনাদেরকে, একটা লোককে আমি অপছন্দ করি, তার রাজনৈতিক স্ট্যান্ডবাজির জন্য অথবা তার আত্মীয়তার জন্য লোকটাকে আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু লোকটা দারুণ একটা কথা বলেছে। লোকটার কথাটাকে আমি শেয়ার করতে চাচ্ছি। এর হয়তো অনেকে আপনারা চিনেন, ব্যক্তিকে আপনারা হয়তো চিনেন। এই লোকটার একটা কথা আমি শেয়ার করতে চাচ্ছি। হাজার বছরের ঐতিহ্য বলে যেসব বুলশিট আপনাদেরকে শোনানো হয়, এইসব আপনাদেরকে বর্জন করতে হবে মনে প্রাণে। এই চারটা অথর্ব জেনারেশন নিজের ও নিজ গোষ্ঠীর সুবিধাকে ম্যাক্সিমাইজ করার জন্য প্রত্যেকটা রাষ্ট্রীয় সুবিধার অপব্যবহার করেছে। আমাদের প্রথম ও প্রধান চিন্তা হলো কিভাবে রুল অফ ল পাশ কাটানো যায়। নিজেদের গোষ্ঠীর সুবিধা হাসিল করার জন্য প্রতিটা জেনারেশন জেনে শুনে মিথ্যাকে স্ট্যাবলিশ করেছে ইতিহাস হিসেবে। বিএনপি বলেন কিংবা আওয়ামী লীগ, দুটো দলই দেশের স্বার্থের উপর নিজেদের দলের স্বার্থ দেখেছে। মোটের উপর এই প্রত্যেকটা জেনারেশন ছিল চরম স্বার্থপর, অলস এবং ইনকম্পিটেন্ট। তারা ওয়েস্ট থেকে শুধুমাত্র দেখনদারি আমদানি করেছে, কোনো ওয়ার্ক এথিক্স, ভ্যালুজ স্ট্যাবলিশ করতে পারে নাই এবং চায়ও নাই। এরা সব সময় অল্প দিয়ে বেশি নিতে চেয়েছে আদর্শের দোহাই দিয়ে। সেকেন্ড জেনারেশনের তালেবরদের কাছে সত্যের মূল্য ছিল গুলশান কিংবা উত্তরার একটা প্লট দেন কিংবা কোনো দূতাবাসের একটা চাকরি। সে বলবে, হে মানুষ কন্যা, রাত কেটে যাচ্ছে, অন্ধকার কেটে যাচ্ছে, হে মানুষ কন্যা, হ্যান কন্যা, ত্যান কন্যা। এসব করতে করতে এইসব জোকারদের দিনে রাতে 3 বার অর্গাজম হতো। আর থার্ড জেনারেশনের তালেবরদের কাছে ভালো লাগে একটা লুক্রেটিভ গভর্নমেন্ট ডিল। ট্রাস্ট মি অন দিস। আমাদের মতো হওয়ার চেষ্টা করলে আপনাদের আমছালা সব যাবে। ভদ্রলোকের নাম ফাহাম আব্দুল সালাম। আমি বলছি যে তার রাজনৈতিক আদর্শের জন্য আমি তাকে পছন্দ করি আর না করি, তার এই কথাটাকে আমি অদ্ভুতভাবে সমর্থন করি। কেন সমর্থন করি? উনি 4টা জেনারেশনের কথা বলছে, প্রথম 2টা জেনারেশনের কথা বলছে। এরা মিথ্যাকে এস্টাবলিশ করছে তাদের ব্যক্তি স্বার্থে ব্যবহার করার জন্য। শুধু ব্যক্তি স্বার্থ দেখেই তারা ক্ষান্ত হয় না, নিজের দেশের স্বার্থটাকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য আপনাদের সামনে ন্যারেটিভ তৈরি করেছে। তারা সত্যটাকে বর্জন করেছে, সত্যটাকে লুকিয়েছে, সত্যের ধারে কাছেও তারা যায় নাই। তারা অযোগ্য, তারা অথর্ব। উনি
ফাহাম আব্দুল সালাম বলেছে ইনকম্পিটেন্স। এরা ইনকম্পিটেন্ট যদি বলি, জাস্ট অযোগ্য, আমি এটা বলবো না, অযোগ্য, অথর্ব, নীতিহীন, দুষ্কৃতিকারী। তারা যখন আপনাকে মুক্তিযুদ্ধের ইতিহাসের কথা বলেছে, মিথ্যা কথা বলেছে। তারা যখন আপনাকে স্বাধীনতার কথা বলেছে, তারা মিথ্যা কথা বলেছে। তারা যখন আপনার সার্বভৌমত্বের কথা বলেছে, তারা মিথ্যা কথা বলেছে। যখন তারা বাংলাদেশের ইতিহাস শিখিয়েছে, তারা আপনাদেরকে মিথ্যা কথা শিখিয়েছে। তারা যা কিছু করেছে, তাদের আলটিমেট টার্গেট ছিল ব্যক্তি স্বার্থ। তাদের আলটিমেট স্বার্থ ছিল ব্যক্তি স্বার্থের জন্য তারা দেশের অস্তিত্ব, দেশের সার্বভৌমত্ব, দেশের সবকিছু অন্য একটা দেশের হাতে তুলে দিতেও তাদের বিবেক তাদেরকে বাধা দেয় না। প্রথম দুইটা জেনারেশন। থার্ড জেনারেশন, আমরা লেখাপড়া করেছি, লেখাপড়ার দোহাই দিচ্ছি, কিছুটা শিখেছি, কিছুটা বুঝেছি, কিন্তু দেশে গেলে যদি গুলশান বা বনানী অথবা উত্তরায় যদি একটা প্লট দেয়, এই ভদ্রলোক বলেছে আমরা হাসিনাকে নিয়ে কবিতা লিখি, মানস কন্যার কবিতা। তাহলে কি আমরা থার্ড জেনারেশন যারা, তারা কি ভালো? ফোর্থ জেনারেশনকে আমিও যদি ফাহাম আব্দুল সালামের সাথে কণ্ঠ মিলিয়ে বলি, আপনারা যদি প্রথম, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই তিনটা জেনারেশনকে আপনাদের ব্রেইন থেকে বের করে দিতে না পারেন, ওই দেশটার অস্তিত্ব টিকবে না। আপনারা কখনো ডেভেলপ করবেন না। আপনাদের আর কোনো ভরসা নেই। সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করতে আসলে জাস্ট যেন তেন করে কাউকে গালি দিয়ে একটা কমেন্টস করেন না, একটু লেখাপড়া করেন। এই জেনারেশন গুলোর কাছ থেকে কিছু শিখেন না, কোন গ্রহণ করেন না, তাদের দেওয়া কোন ন্যারেটিভকে আপনার নীতি বানায়েন না। যদি বানান, দেশ ধ্বংসে ফার্স্ট, সেকেন্ড, থার্ড জেনারেশনের সাথে ফোর্থ জেনারেশনও যোগ হবে। দর্শকবৃন্দ, আমি আজ এখানে শেষ করব। অন্য কোনো বিষয় নিয়ে আজকে আর কথা বলবো না। আগামীকালকে বৃহস্পতিবার অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন আমরা এই বিকল্প নিয়ে কথা বলবে, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবে। আমি আপনাদেরকে আহ্বান জানাবো ওনার অনুষ্ঠানটা দেখার জন্য। ভদ্রলোক বয়স্ক একজন মানুষ, প্যারিসে থাকেন, লেখাপড়া জানা একজন মানুষ, অনেক কিছু সাক্ষী। ওনার কথাবার্তা হয়তো আপনারা এনজয় করবেন। আজকের আমার কনক্লুশন কি? ওয়াকার বা বাংলাদেশ আর্মি তারা কু করা এফোর্ট করে না। এরপরেও কি তারা ভুল করতে পারে? শোনেন, র্যাবিজ হইলে একটা কুত্তা কারে কামড়াইবে ওইটা তো আর জানা যায় না, কিন্তু আলটিমেটলি ওই র্যাবিজে আক্রান্ত হওয়া কুত্তা পরবর্তী সময় গুলি খায় তেমনি মরে। তো আকারের যদি র্যাবিজ আক্রান্ত কুত্তার মতো কোনো জায়গায় গুলি খাই আবার জনগণের পিটানিতে মরতে চায়, তাহলে সে একটা সেনা অভ্যুত্থান করে স্পেশাল অ্যাক্টে পাওয়ার নিতেও পারে, কিন্তু আমি তার সম্ভাবনা দেখি <5%। নাম্বার 2, জেনারেল হাকিম, আপনি অ্যাডজুটেন্ট জেনারেল পর্যন্ত হয়েছেন। এবার একটু পাচাটা বাদ দিয়ে একটু স্বাধীনভাবে, মুক্তভাবে, বিবেক খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে একটু কথাবার্তা বলেন। আপনি অশিক্ষিত জনগোষ্ঠীর সামনে, আপনি এই ধরনের অশিক্ষিত সাংবাদিকদের সামনে আপনি এই ধরনের কথাবার্তা বলতে পারেন, কিন্তু আপনি শিক্ষিত সচেতন একজন সাংবাদিকের সামনে, ধরেন আমি যদি ওখানে থাকতাম, আমি জুতা মেরে দিতাম আপনারা যে কোন বাল বুঝাইতেছেন আপনি। একটু আকল জ্ঞান অর্জন করেন ভাই। শুধু জেনারেল হাকিম না,
সশস্ত্র বাহিনীর প্রত্যেকটা জেনারেলকে বলবো, প্রত্যেকটা ব্রিগেডিয়ার জেনারেলকে বলবো, প্রত্যেকটা ফরমেশন কমান্ডারকে বলবো, নিজের ইমানের দিকে তাকান। একটা আছে লফুল অর্ডার, আর একটা হচ্ছে আনলফুল অর্ডার। আনলফুল অর্ডার এটাকে ডিসোবে করুন, যেভাবে জেনারেল নরম্যান সোয়ার্সকাফ করেছিল, যে ধরনের অর্ডার জেনারেল গলতিয়েরি অফ আর্জেন্টিনা সে করেছিল, যে ধরনের অর্ডার ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে বার্কিনা ফাসো সে করেছিল। একটু নিজের হেডাম দেখিয়ে, একটু দেশপ্রেম দেখিয়ে দেশটাকে সামনে এগিয়ে নেয়ার জন্য you can make yourself an example, অথবা চিরাচরিত অভ্যাসে সমাজ, পরিবার এবং দেশ এর বার্ডেন হইয়া তারপরে জীবনযাপন করতে পারেন। অত্যন্ত লজ্জার কথা। আমি বাংলাদেশের শাসক গোষ্ঠী, যে কোনো রাজনৈতিক দল অথবা ক্ষমতা প্রিয় যারা, আমি তাদেরকে যাওয়ার আগে খুব ছোট্ট একটা ভিডিও দেখাবো, খুব ছোট্ট একটা ভিডিও, আপনারা দেখেন ভিডিওটা। সাদ্দাম হোসেন খুব একটা যোগ্য জেনারেল ছিলেন না, কিন্তু মাস্তান গোসার ছিলেন, ভায়োলেন্ট টাইপ একজন ব্যক্তি ছিলেন। কার মতো ছিলেন? জিয়াউল হাসানের মতো, যে মানুষ খুন করত। আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন ওর মতো লোককেও প্রেসিডেন্ট বানাবেন, ওর মতো লোককেও বিশাল ক্ষমতার অধিকারী করবেন। সে বিশাল ক্ষমতার অধিকারী হলো, মানুষ মারল, মানুষ গুম করলো, নিজের মেয়ের জামাইকে খুন করলো। এখানেও কোনো অন্যায় নাই যে করে নাই। কুর্দিদেরকে গ্যাস চেম্বারে ঢুকাইয়া মারল, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে হিজ লাইফ ফাঁসির দড়িতে ঝুলছে। এখন বলবেন আমেরিকা অন্যায় ভাবে মারছে। আরে ভাই, আমেরিকা অন্যায় ভাবে মারছে না কে অন্যায় ভাবে মারছে, দ্যাটস নট দ্য ইস্যু। হি পেইড হিজ প্রাইস। তার আশ্রয় কোথায় হয়েছে? সে তার নিজের আয়নাঘর তৈরি করে মাটির নিচে লুকিয়েছিল। রক্ষা পেয়েছে? রক্ষা পায় নাই। জেনারেল ওয়াকার, জেনারেল হাকিম, আপনারাও কেউ রক্ষা পাবেন না। কারণ বাংলাদেশ ছোট্ট একটা দেশ। সাহস সঞ্চয় করছেন কোন রকম ইন্ডিয়ান বর্ডার। আল্লাহ যদি আপনাদেরকে এই পর্যায়ে নিয়ে ঠেকায়, পার পাবেন না। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের শো।